আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। বিএসএমইউতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোভিড-19 চিকিৎসা। স্বীকৃত না হলেও করোনা শনাক্তে এক রিএজেন্টে চলছে 2 পরীক্ষা, জানে না জাতীয় কমিটি। রাজধানীর ওয়ারীতে শুরু হলো 21 দিনের লকডাউন। প্রশাসনের কঠোর নজরদারি, চাকরিজীবীদের অনেকেই ছেড়েছেন এলাকা। কোনো সময় আমি চাকরি করি, তো আমি রোজ আনি রোজ খাই, মানে কি করুন বলেন। প্রয়োজনীয় রোগী সেবার জন্য যারা আসছে শুধুমাত্র তাদেরকে বের হওয়ার জন্য অ্যালাউ করছি। অনলাইনে পাঠদান চললেও বেতন ফি কমায়নি ইংলিশ মিডিয়াম স্কুল। অভিভাবকদের ক্ষোভ, যৌক্তিক আচরণের আহ্বান শিক্ষামন্ত্রীর। করোনায় থমকে গেছে জেলার দেশের প্রকাশনা শিল্প, অনিশ্চয়তায় কয়েক লাখ মানুষ। সরকারি প্রণোদনার উপর গুরুত্ব সংশ্লিষ্টদের। করোনার প্রভাবে উল্লেখযোগ্য হারে কমছে সঞ্চয়পত্রে বিনিয়োগ। সংকট দীর্ঘ হওয়ার শঙ্কা, বিশাল বাজেট বাস্তবায়নে ঝুঁকিতে সরকার। টানা দ্বিতীয় দিন বিশ্বে করোনার সংক্রমণ ছড়ালো 2 লাখ, আরও 5,500 মানুষের মৃত্যু, প্রাণহানি 5,30,000-এর কাছাকাছি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে শুরু হয়েছে কোভিড-19 রোগীদের চিকিৎসা। রোগীরা কেভিন ব্লক এবং পুরনো বেতার ভবনে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। বিএসএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানিয়েছেন, সকাল 8টা থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের কেভিন ব্লকের পুরো ভবনটি করোনা ইউনিট করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। করোনা ভাইরাস আক্রান্তদের জন্য কেভিন ব্লকে 250টি এবং পুরনো বেতার ভবনে 120টি সহ মোট 370টি শয্যা রাখা হয়েছে। কেবিন ব্লকে ভাড়া দিয়ে এবং পুরনো বেতার ভবনের করোনা ইউনিটে ফ্রি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসএমএমইউ এর পরিচালক। শুরুর 4 ঘন্টায় 3 জন রোগী ভর্তি হয়েছেন। আজকে থেকে এটা চালু হচ্ছে। এখন আমাদের এই হাসপাতালটা বা করোনা সেন্টার বা করোনা ইউনিট যাই বলি আমরা, এখানে টোটাল বেড থাকবে হচ্ছিল এই ক্যাবিন ব্লকে 250টা, এবং এর উল্টা দিকে হচ্ছিল একটা বেতার কেন্দ্র আছে, যে জায়গাটায় আমাদের ফিভার ক্লিনিক আমরা বলি। এখানে টোটাল আমাদের বিছানার সংখ্যা থাকবে 120। তো সব মিলাই হচ্ছিল 370 বেড নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি। এক কিটে 2 পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও বাংলাদেশে শুরু হয়েছে করোনা পরীক্ষার নতুন এই পদ্ধতি। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এরই মধ্যে চট্টগ্রাম সহ বেশ কিছু স্থানে এই পদ্ধতি চালু হয়েছে, অথচ বিষয়টি জানে না জাতীয় পরামর্শক কমিটি। বিশেষজ্ঞরা বলছেন এতে ভুল ফলাফলের পরিমাণ বাড়বে, যা রোগ নিয়ন্ত্রণের তুলনায় রোগ ছড়াতে সহায়তা করবে। কিট সংকটে দেশে কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না করোনা পরীক্ষা। পরিস্থিতি সামাল দিতে এবার অনুমোদনহীন পদ্ধতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক কিটে 2টি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে। সংগ্রহ করা নমুনা ও রিয়াজেন্ট অর্ধেক ব্যবহার করা হয়। চট্টগ্রামে নতুন নির্দেশনা মতো পরীক্ষাও শুরু হয়েছে, তবে আগের তুলনায় ভুলের মাত্রা বেড়েছে। একই রকম রেজাল্ট পাওয়া যায়, সেটা আমাদেরকে জানালেন ডিজি মহোদয়। কিতে 24টা টেস্টের মধ্যে 21টা বা 20টা টেস্ট করা যেত, এখন সেটা 40-42টা টেস্ট করা যাচ্ছে। যখন আপনি সিস্টেম কম্প্রোমাইজ করবে তখন কিছু দুর্বলতা থাকবেই। অর্ধেক রিয়াজেন্ট ব্যবহারে দ্বিমত আছে ভাইরোলজিস্টদের। তাদের মতে প্রস্তুতকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণ রিয়াজেন্ট সরবরাহ করেন। এফডিএ, ডব্লিউএইচওর কিছু গাইডলাইনও রয়েছে। অর্ধেক রিয়াজেন্ট ব্যবহার কোনো স্বীকৃত পদ্ধতি নয়, বরং ভুল নেগেটিভ ফল দেওয়ার আশঙ্কা বেশি বলেই মত তাদের। করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় লক্ষ্য রাখি যাতে ফলস নেগেটিভটা যত বেশি কম হয়। তার মানে কি হলো, তার শরীরে ভাইরাস আছে কিন্তু আমি সেটা নির্ধারণ করব পরীক্ষা আসলে নেগেটিভ। দেখেন এই যে অর্ধেক ব্যবহার করলে কিন্তু এই সম্ভাবনাটা কম হলেও কিন্তু এটা কিন্তু বেড়ে যাবে। করা যাবে না কেন, আপনি সবই অর্ধেক দিলেন, করা তো কোনো ব্যাপার না, কিন্তু এটার অথেন্টিসিটি বা ঠিক আছে কিনা এটার ভ্যালিডিটিটা আগে বা ইভ্যালুয়েশন আগে করতে হবে। যে কোনো কিছু আপনি সুইচ ওভার করার আগে আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে।
নতুন এই পদ্ধতির বিষয়ে কিছুই জানে না করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটি। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরকে দোষারোপ করেন এক সদস্য। না, এটা কোনো আলোচনা হয় নাই। এগুলো সিদ্ধান্ত এবং সিদ্ধান্তর মানে ইমপ্লিমেন্টেশন সমস্ত যে কারা করছে, ওরা তো আমাদেরকে বলেছিল কি যথেষ্ট আছে, সংকট হবে কেন, আমাদের সুপারিশ ওরা মানছে না, আমাদেরকে মিথ্যা বা ভুল তথ্য দিচ্ছে। জানা যায় মহাপরিচালকের নির্দেশে এক কিটে 2 পরীক্ষার পদ্ধতি চালু করা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক জানান মেশিন ভেদে নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এটা এক এক জায়গায় এক এক রকম মেশিন ব্যবহার হয়, এক এক মেশিনের জন্য আমাদের কিট যে একরকম তাও না। এগুলো আলোচনা হয়েছে, যারা টেকনিক্যাল পার্সন তারা কাজ করছেন, দেখছেন। বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজ থেকে দক্ষিণ সিটি এলাকার ওয়ারিতে শুরু হয়েছে 21 দিনের লকডাউন কার্যক্রম। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী নাজমুল সাইদ। সাইদ, লকডাউনকৃত এলাকায় তো ওষুধের দোকান ছাড়া সব দোকানই মোটামুটি বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে বাসিন্দাদের জরুরি প্রয়োজন কিভাবে মেটানো হবে একটু জানবো আপনার কাছ থেকে। রাবেয়া, আসলে বিভিন্ন উপায়ে যারা বাসিন্দা রয়েছে তাদের চাহিদা মেটানো হবে। বিশেষ করে আমি একটু বলতে চাই, যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে বলে আমাদেরকে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন। তিনি বলেছেন যে যারা নিম্নবিত্ত মানুষ থাকবে তাদের যে ভোগ্যপণ্য সেগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, বিনিময়ে মানে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। এছাড়া মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের জন্য সুপার শপ খোলা আছে। এছাড়া কেউ চাইলেই কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন ই কমার্সের মাধ্যমে। আপনি জানেন যে ই কমার্স সেবা চালু করা হয়েছে এই লকডাউন এলাকায়। আমরা নিজেরাও দেখেছি যে এখানে যারা ই কমার্সে আবেদন করেছেন বা পণ্য কিনেছেন এখানে তা কিন্তু দিয়ে গেছে। আর একটি বিষয় আমি একটু বলে রাখতে চাই যে এই এলাকায় কিন্তু আমি আমার যে ব্যক্তিগত অভিমত বা অবজারভেশন, একেবারে ঢিলে ঢালা লকডাউন বলা যায়। যে এর আগে আমরা দেখেছি পূর্ব রাজাবাজারে যেরকম কঠোর বাস্তবায়ন আমরা সেটা দেখছি না। পাশাপাশি এখানে উৎসব জনতার ভিড় রয়েছে। কেউ কেউ বলছেন আমরা দেখতে এসেছি লকডাউন আসলে কেমন। এই বিষয়গুলো কিন্তু যারা প্রশাসনের ব্যক্তিবর্গ রয়েছে তাদের দেখার দায়িত্ব রয়েছে। আর একটি বিষয় বলি যে করোনার যে নমুনা পরীক্ষা, দুপুর পর্যন্ত 5 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে এইসব তথ্য জানিয়েছেন। রাবেয়া। সাইদ, অনেক ধন্যবাদ আপনাকে। এর আগে রাত থেকে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ধরনের প্রস্তুতি। 41 নম্বর ওয়ার্ড ওয়ারি এলাকায় টহল দেয় পুলিশ, বসানো হয়েছে কাঁটাতারের বেড়া। স্থানীয়রা বলছেন করোনার বিরুদ্ধে লড়তে এই লকডাউনের কোনো বিকল্প নেই, যদিও এরই মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন চাকরিজীবীরা। শাহ আলম ওয়ারির বিভিন্ন অলিতে গলিতে ডিম বিক্রি করতেন। লকডাউন শুরু হওয়ায় রাতে তার জীবিকার বাহনটি নিয়ে চলে যাচ্ছেন কাপ্তান বাজারের বাসায়। লকডাউন তাকেও ভাবনায় ফেলেছে। এলাকাতে বাইরে যাইতেছি, লকডাউন দিছে তাই সব দিকে তো আটকানি, বাস দিয়ে ঘেরো দিয়ে রেখেছে। লকডাউন বাস্তবায়নে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। জরুরি কাজে যারা বের হবেন তাদের জন্য 2টি প্রবেশ মুখ রাখা হয়েছে। আসতে মানা বহিরাগতদের 3টি রোড আর 5টি গলির বাসিন্দারা থাকবেন লকডাউনের আওতায়। এরই মাঝে অনেক চাকরিজীবী ওয়ারি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ভালোর জন্যই করা হয়েছে, আমাদের ভালোটা মানে দেশবাসীর জন্য ভালো, সবার জন্য ভালো। এটাই সাকসেস হওয়াটাই আর কি স্বাভাবিক। এই লকডাউনটা মেনে চলতে হবে, তাছাড়া তো আমরা তো বিপদে পড়ে যাব। কর্পোরেশনের নির্দেশ বা সরকারি বিধি নির্দেশ এটার জন্য না, আমাদের বাঁচার জন্য আমাদের এটা মানতে হবে। ওয়ারি এলাকায় 2 শতাধিক মানুষ করোনা আক্রান্ত, যে কারণে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। কোনো সময় আমি চাকরি করি, তো আমি রোজ আনি রোজ খাই, মানে কি করুন বলেন। যারা ডায়ালিসিসের রোগী আছে এবং যারা মানে প্রয়োজনীয় রোগী সেবার জন্য যারা আসছে শুধুমাত্র তাদেরকে বের হওয়ার জন্য অ্যালাউ করছি। রাতে ছিল পুলিশি টহল। লকডাউন বাস্তবায়নের দায়িত্ব এই বাহিনীর ওপর আছে স্থানীয় স্বেচ্ছাসেবক। মানুষের নানা প্রয়োজনে কাজ করবেন তারা। পুলিশের পক্ষ থেকে যা কিছু করার দরকার আমরা সকল কিছু কাজ শেষ করে ফেলেছি, এখনো করতেছি। কিছু কাজ বাকি ছিল, ওই যে ব্লকলেট এগুলো করতেছি, তারপরে আমরা এখন ভিতরে রাউন্ড দিব। স্থানীয়দের জন্য আছে করোনা টেস্টের ব্যবস্থা। লকডাউনের সুফল পেতে অন্তত 14 দিন সময় লাগবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
সংক্রমণ কমাতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে সংস্থাটি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে চলছে অনলাইনে পাঠদান, অথচ প্রতিষ্ঠানগুলো বেতন ফি নিচ্ছে স্বাভাবিক সময়ের মতোই। যদিও অভিভাবকরা বেতন ফি কমানোর দাবিতে নানা কর্মসূচি পালন করছেন, তবে শিক্ষামন্ত্রী এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দুপক্ষকেই যৌক্তিক আচরণ করার আহ্বান জানান। গত 18 মার্চ থেকে বন্ধ দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। সীমিত পর্যায়ে অনলাইনে চলছে পাঠদান। প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক সময়ের মতোই বেতন নিচ্ছে। করোনায় আয় রোজগার কমে যাওয়ায় অভিভাবকরা বেতন ফি কমানোর দাবি জানাচ্ছেন। আমার বেতন ক্লিয়ার করতে বলছে, 3 মাসের বেতন আমারই ছিল, আমি একসঙ্গে 3 মাসের বেতন দিয়ে দিচ্ছি ক্লিয়ার। ক্লাসে বেতন ফুল নিয়েছে, বেতন কম হয়নি। ফুল বেতন দিতে হচ্ছে, কোনো কনসিডারেশন নাই। নানা প্ল্যাটফর্মে আন্দোলনও করেছেন নিরুপায় অভিভাবকরা। চাহিদা মতো বেতন না দিলে হয়রানির অভিযোগ তুলছেন তারা। যারা বলছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের ম্যাক্সিমাম গার্ডিয়ানরা ধনী, আসলে কথাটা সত্য না। কোনো প্যারেন্টসের কাছে আমি কোনো এ ধরনের পজিটিভ ইনফরমেশন পাইনি যে তারা একটা গুড ওয়েভার পেয়েছে স্কুল থেকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে ভবন ভাড়া, শিক্ষকদের বেতন সহ পরিচালন ব্যয় আগের মতোই আছে, তাই শিক্ষার্থীদের বেতন কমানোর সুযোগ নেই। আমাদের এখানে 500 টিচার, 28 লাখ টাকা বাড়ি ভাড়া দিতে, এটা বাড়িওয়ালারা আমাদেরকে 1 টাকাও ছাড় দিবে না। টিউশন ফি আপনার হচ্ছে এটা এখন পর্যন্ত যারা দিচ্ছে তাদের কাছ থেকে তো নিচ্ছি, ঠিক আছে, অনেকেই আপনারা টিউশন ফি পরিশোধ করতে পারছেন। ইংলিশ মিডিয়ামে যারা পড়ায় তারা ম্যাক্সিমামই হচ্ছে সলভেন্ট প্যারেন্টস। শুধুমাত্র একটা করে ড্রেস কমিয়ে দেওয়াতে আমাদের ড্যামারেজ দিতে হবে 4.5 লাখ টাকার মতো। মহামারীর কঠিন সময়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে যৌক্তিক আচরণ করতে তাগিদ দিয়েছেন অভিভাবকরা। আমরা চাই না স্কুলগুলো বন্ধ হোক, স্কুলগুলো অ্যাক্টিভিটি চালিয়ে যাক, যে কারণে আমরা বলছি 50% টিউশন ফি রিডাকশন আমরা ওয়েভার চাচ্ছি না। ইংলিশ মিডিয়াম স্কুলকে রেগুলেট করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য একটি সরকারি সংস্থা থাকবে, একটা কমিশন থাকবে এবং এর জন্য একটা স্ট্রং নীতিমালা থাকবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ধরন এক এক রকম, সে কারণে তাদের উপর সরকারের নিয়ন্ত্রণও আইনগতভাবে কম। যদিও প্রশাসনের পক্ষে বলা হচ্ছে দুই পক্ষকেই যৌক্তিক আচরণ করতে হবে। আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যেটা অনুরোধ করেছি সেটা হচ্ছে যে পরিস্থিতি বিবেচনা করে যে অভিভাবকরা বেতন দিতে না পারবে তাদের উপর যেন চাপ প্রয়োগ করা না হয়। শিক্ষকদের বেতন নির্ভর করে, তাহলে এই শিক্ষকরা চলবেন কি করে আর এই শিক্ষা প্রতিষ্ঠান চলবে কি করে? তবে উভয় পক্ষকেই কিছুটা ছাড় দিতে হবে। বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের তথ্যে দেখা যাচ্ছে 350 থেকে 450 মতো স্কুল আছে সারা দেশে, যেখানে 4 লাখের মতো শিক্ষার্থী পড়াশোনা করে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনায় থমকে গেছে দেশের প্রকাশনা শিল্প। অনিশ্চয়তায় দিন কাটছে এই শিল্পের সাথে জড়িত কয়েক লাখ মানুষের। সৃজনশীল প্রকাশকরাও ধুঁকছেন অর্থনৈতিক টানাপোড়েনে। বলেছেন সরকারি প্রণোদনা ছাড়া প্রকাশনা শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না। পুরো বাংলা বাজার ঘুরলে এমন সচল প্রিন্টিং প্রেস খুঁজে পাওয়া যাবে হাতে গোনা কয়েকটা। একটা সময় যেখানে ছিল হাজারো মানুষ সমাগম, গমগম করত নতুন বইয়ের ঘ্রাণ, অবিরাম শোনা যেত প্রেস মেশিংয়ের ঠকাঠক শব্দ, অবিরত চলত বাইন্ডিং শ্রমিকের কাজ। সেই বাংলা বাজারে এখন স্থবিরতা, বন্ধ বেশিরভাগ প্রেস। নতুন কাজ নেই, তাই আগের জমে থাকা কাজগুলো করেই কোনো মতে প্রেস ও বাইন্ডিং কারখানা চালিয়ে যাচ্ছেন মহাজনেরা। কাজ অনুসারে কমিয়ে আনা হয়েছে লোকবল, তাই জীবিকার জন্য অনেকেই ঘুরছেন এই প্রেস থেকে অন্য প্রেসে, কেউ বা পাওনা টাকার জন্য ঘুরছেন মহাজনের পেছনে। আসছেন ভালো কথা, কাজ হবে কিন্তু কোনো টাকা দিতে পারবো না, বাড়ি যাওয়ার সময় হয়তো গাড়ি ভাড়ার টাকা দিতে পারি। প্রেস থেকে বই মাথায় নিয়ে পারাপার লোডিং আনলোডিং করে টিকে থাকা মিন্তিরাও পড়েছেন অনিশ্চয়তায়। বেশিরভাগই কাজ হারিয়েছেন। যারা এখনও টুকটাক কাজ পাচ্ছেন তাদের কমে গেছে আয়। আগের কথা বাদ দেন, আগে 800, 900, 700, 500 এরকম পড়াই হইতো, কেন 200, 250, 300, 150 এরকম। বর্তমানে কোনো কাজ নাই, বর্তমানে বসে আছি, ভাত বিল গোছানো আমাদের কষ্ট বর্তমানে। একটা সময় এই বাংলা বাজারে তিল ধরার ঠাঁই থাকতো না, সেখানে এখন নতুন বইয়ের কোনো ঘ্রাণ নেই।
এই শিল্পের সাথে জড়িত লাখো মানুষ এখন কর্মহীনতায় ভুগছেন, শঙ্কায় আছেন কিভাবে কাটবে আগামী দিনগুলো। আপাত দৃষ্টিতে প্রকাশনীর বই আর বিক্রির চিত্র দেখলেও এই শিল্পের সাথে জড়িয়ে আছে প্রচ্ছদ ডিজাইন, লেমিনেটিং, গ্রাফিক্স, অ্যানিমেশন, প্রুফ রিডিং, কাগজ কাটিং, ছাপাখানা, বাইন্ডিং, পেস্টিং, পরিবহনের মতো অসংখ্য ক্ষেত্র। প্রকাশকদের কাজ থেমে যাওয়া মানে এই শিল্প সংশ্লিষ্ট মানুষগুলোরও কাজ চলে যাওয়া। করোনার আগে কাজ ভালোই ছিল, এখন হালকা একটু যে জায়গায় লোক লাগবে 25 জন, সে জায়গায় কাজ করে 10 জন, আর মহাজন টানতে সাহস পায় না। আমাদের এই লাইনটা মনে করেন প্রায় 30-40 লাখ লোক এর সাথে জড়িত। এখন এই লোকগুলো কি করবে কাজ যদি না থাকে? লকডাউন শিথিলের পর সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্রকাশনী স্টলে এসে অলস সময় কাটছে প্রকাশকদের। চোখের সামনে দেখছেন প্রকাশনা শিল্পের চরম দুর্দিন। আমরা বইগুলো সারা বাংলাদেশে কোথাও ডিস্ট্রিবিউশন করতে পারিনি, যে সময় আমরা মেলা শেষ করে বাজারজাত করার সময় আমাদের এই অবস্থা। আমাদের কাছে তারা টাকার জন্য আসে বা আসে, এখন মনে করছে যে কাউন্টারটা খুলেছে, আমি হয়তো আমার কাছে কিছু টাকা পয়সা বিক্রি হবে বা সরকারি সহযোগিতা ব্যতীত এই সেক্টর ঘুরে দাঁড়ানো খুব অসম্ভব। যদি আগামীর ভালো চাই তাহলে অবশ্যই এই সৃজনশীল পেশাটাকে একটি গুরুত্ব দিয়ে দেখতে হবে। সৃজনশীল এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকেই এগিয়ে আসার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তির অভিযোগ সাধারণ মানুষের। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার কারণে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। ছুটির দিন সকালে করোনা পরীক্ষায় মুক্তা হাসপাতালে ভিড় করেন মানুষ। 9টায় নমুনা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় 10:30টায়। নমুনা পরীক্ষা করাতে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এরই মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়েন। সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে সংক্রমণের ঝুঁকিও। 50 জনের বেশি পরীক্ষা করা হবে না জেনেও মধ্যরাত থেকে অনেকেই অপেক্ষা করছেন। এদিকে সেবা প্রত্যাশীরা অভিযোগ করেছেন, 1 সপ্তাহের বেশি সময় পার হলেও অনেকেই পরীক্ষার রিপোর্ট পায়নি। 4 দিন পরে এসে বলতেছি যে আমরা তো এখনো রিপোর্ট পাইলাম না। বলতেছে আপনারা অভিযোগ লিখে যান। অভিযোগ লিখে গেছি, আজকে আবার আসছি। আমি সকাল 5টার সময় আইছি, আমি বলছি যে যারা টাকা দিয়ে নেবে তারা একটু সিরিয়াল মেনটেন করুক, কিন্তু উনি কি করে সিরিয়াল মেনটেন না করে 500 টাকা টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। 50 জন যারা 200 করে নেবে ওই সিরিয়ালে আমরা সিরিয়াল পাই নাই, কারণ অনেক লোক যেহেতু নাই সেহেতু আমরা ফ্রি সিরিয়ালে প্রথম দাঁড়াইছি। এখন ওনারা বলতেছে আমাদেরটা দিতে দিবে না। জুলাইয়ের মাঝামাঝি মহাখালী ডিএনসিসির মার্কেট ভবনে চালু হচ্ছে 1000 বেডের আইসোলেশন সেন্টার। একই ভবনে প্রস্তুত হচ্ছে 250 বেডের করোনা বিশেষায়িত হাসপাতাল। এরই মধ্যে হাসপাতালের 75% কাজ শেষ হয়ে গেছে। অধিদপ্তর জানিয়েছে সম্মুখ সারির যোদ্ধাদের জন্য ডেডিকেটেড থাকবে এই হাসপাতালটি। নাজমুল সাইদের রিপোর্ট। পুরো প্রস্তুত হওয়ার পরও কয়েক বছর খালি পড়ে আছে মহাখালীর ডিএনসিসি মার্কেট। করোনার এই সময়ে ভবনটিকে কাজে লাগাচ্ছে সরকার। চালু হচ্ছে আইসোলেশন সেন্টার ও করোনা বিশেষায়িত হাসপাতাল। 1000 বেডের আইসোলেশন সেন্টারের সব কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এখন শুধু হস্তান্তরের অপেক্ষা। না, আমাদের কাজ সব কমপ্লিট করেছেন, শুধু খালি আমরা অপেক্ষায় আছি, খালি হ্যান্ডওভারের অপেক্ষায় আছি। আর আমাদের কাম 2 5 পর্যন্ত সব কাম কমপ্লিট, আমাদের কোনো কাজের বাকি নেই। 250 বেডের হাসপাতালের প্রায় 75% কাজ শেষ হয়েছে। 2 সপ্তাহের মধ্যে বাকি কাজও শেষ হওয়ার কথা। চলছে 50 শয্যার আইসিইউ তৈরির কাজও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিশেষ হাসপাতালে অগ্রাধিকার পাবেন করোনা মোকাবেলার সম্মুখ যোদ্ধারা। টপ ফ্লোরে এটি মূলত 250 বেডের একটি হাসপাতাল হবে। সেটি মূলত ফ্রন্ট লাইন ওয়ার্কারদের জন্য। এখানে 50 শয্যার একটি আইসিইউ থাকবে এবং সেই সঙ্গে একটি পিসিআর ল্যাবও থাকবে। এটা আরো সপ্তাহ 2 সময় লাগবে চালু হতে। আইসোলেশন সেন্টার ও হাসপাতালের সার্বিক দেখভালের দায়িত্বে আছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি জানালেন, জুলাইয়ের মাঝামাঝি চালু হবে হাসপাতালটি। আর্মির থেকে ডাক্তার অলরেডি পোস্টেড হয়ে গেছে এবং ওনারা কোথায় বসবেন না বসবেন এটাও আমরা কাজ শুরু করেছি। মিনটাইম আবার স্বাস্থ্য দপ্তর থেকেও যারা ডাক্তার নিয়োগ করবে, অ্যারাউন্ড 82 জন ডাক্তারকে আবার নিয়োগও দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে, নাহলে ম্যাক্সিমাম দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু এটা আমরা চালু করে দিতে পারবো। সুচিকিৎসা নিশ্চিতে সিটি কর্পোরেশনের নিয়মিত নজরদারি থাকবে বলেও জানান মেয়র। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা।
মন্দার কবলে সঞ্চয়পত্র বিক্রি, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা এবং মানুষের সঞ্চয় না থাকায় কমছে বিনিয়োগ। বিদায়ী অর্থ বছরের শেষার্ধে প্রতি মাসেই কমছে বিনিয়োগের পরিমাণ। বিশেষ করে এপ্রিল মাসে বিক্রিতে সবচেয়ে বেশি মন্দাভাব তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয়ে মারাত্মক ভাটায় আর্থিক টানাপোড়েনে সরকার। তার মধ্যে সঞ্চয়পত্র বিক্রি কমে গেলে সংকট আরও বাড়বে। অন্য যে কোনো উৎস থেকে মুনাফার হার বেশি, তাই অর্থ জমার ক্ষেত্রে মানুষের নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। এই খাত থেকে বড় অঙ্কের ঋণ নেয় সরকার। তবে কয়েক মাসে কমেছে সঞ্চয়পত্রে বিনিয়োগ। বিশেষ করে জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে কমছে বিক্রি। সবশেষ তথ্য গেল এপ্রিল মাসে বিক্রি হয়েছে সবচেয়ে কম। করোনার কারণে অর্থ বছরের বাকি 2 মাসেও বিক্রি বাড়ার কোনো সুযোগ নেই। যদি অনিশ্চয়তা থেকে যায় তাহলে কিন্তু মানুষ চেষ্টা করবে যে তার হাতে তারল্য অর্থ রাখতে সংকটকালীন আপৎকালীন ব্যবস্থার জন্য। ফলে সেদিক থেকে তখন সঞ্চয়পত্রের বিক্রি হয়তো অতখানি হবে না। সঞ্চয়পত্র থেকে সরকারের যে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা অর্জন করাটা একটু কঠিন হয়ে যেতে পারে। সদ্য শেষ হওয়া অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ লক্ষ্য ছিল 27,000 কোটি টাকা, কিন্তু অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে অর্ধেকেরও কম। অর্থ বছর শেষ হলেও সংশোধিত লক্ষ্যমাত্রা এখনও নির্ধারণ হয়নি। তবে চলতি অর্থ বছরে এই খাত থেকে সরকারের ঋণ লক্ষ্য 20,000 কোটি টাকা। ব্যাংক ব্যবস্থাতেও কমছে অর্থ জমার পরিমাণ। জানুয়ারি মাসে আমাদের ডিপোজিট গ্রোথ ছিল প্রায় 12%, আমাদের আপ টু এপ্রিল ইয়ার অন ইয়ার গ্রোথের 8.5%। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পেয়েছি যে এই প্যান্ডেমিক পিরিয়ডে বিকজ অফ ইন্টারেস্ট রেট অফ দ্য ডিপোজিট দিচ্ছি প্রায় 25,000 কোটি টাকা কিন্তু ডিপোজিট কমে গেছে। করোনাকালীন সময়ে রাজস্ব আদায়ে ধস নেমেছে। বিশাল বাজেট বাস্তবায়নে অর্থায়ন ঝুঁকিতে রয়েছে সরকার। এমন এক অবস্থায় কেন কমছে সঞ্চয়পত্রে বিনিয়োগ? আগের মতো তো ওইভাবেই গেলে আমরা তো লিমিটও লিমিটেড করে দিচ্ছি। আগে যেমন বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা আলাদা সিলিং ছিল, আমরা তো এখন সর্বোচ্চ সিলিং সব কিছু মিলাই এখন 50 করছি। সেই ক্ষেত্রে তো একটু সংকীর্ণ হয়েছি। আগে যাদের রাখা আছে বা বাই দিস টাইম তাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে, তারা তো রাখতে পারছে না। সঞ্চয়পত্র বিক্রি করার ক্ষেত্রে করোনাকালীন সময়ে মানুষের আর্থিক ভঙ্গুরতাও দায়ী বলে মনে করছে সঞ্চয় অধিদপ্তর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। টানা দ্বিতীয় দিনের মতো 2 লাখেরও উপর করোনার সংক্রমণ দেখা দিল বিশ্ব। 24 ঘন্টায় প্রাণহানি ছিল 5,500, ফলে মৃতের সংখ্যা 5,30,000-এর মতো। মোট আক্রান্ত 1,12,00,000 মানুষ। 6 শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1,32,000-এর বেশি। মোট আক্রান্ত 29 লাখ, নতুন সংক্রমিত 55,000। শুক্রবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন প্রায় 1,300 মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে 63,000, আক্রান্ত 15.5 লাখ। বিশ্বের 5ম দেশ হিসেবে মৃতের সংখ্যা 30,000 ছুঁই মেক্সিকোতে, আক্রান্ত প্রায় 2.5 লাখ মানুষ। এদিকে শুক্রবারও রেকর্ড 24,000 নতুন রোগী শনাক্ত হয়েছে ভারতে, আক্রান্ত 6.5 লাখ। মোট মৃত্যু 18,700। নতুন সংক্রমণে শীর্ষে থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, সৌদি আরব, পাকিস্তান, পেরু, চিলি, কলম্বিয়া এবং বাংলাদেশ। কোভিড-19-এর চিকিৎসায় প্রথমবার সুনির্দিষ্ট ওষুধের কার্যকারিতা জানা যাবে সপ্তাহ 2-এর মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিভিন্ন দেশে অসুস্থ 5,500 মানুষের উপর রোগের পর্যায় ভেদে চলছে ওষুধের পরীক্ষামূলক ব্যবহার। অবশ্য প্রতিষেধক বা ওষুধ যাই হোক না কেন, সবার হাতে নাগালে তা পৌঁছানো নিয়ে সংশয় WHO। মহামারী শুরুর 6 মাস পর যখন করোনামুক্ত হওয়ার আশা জাগছিল যুক্তরাষ্ট্রে, তখনই দৈনিক গড় সংক্রমণ ছাড়ালো 50,000। জুলাইয়ের প্রথম 3 দিনে 1,00,000 নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এ পর্যায়ে এসে সংক্রমণ বাড়ছে লাতিন আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলে। ফলে দ্রুততম সময়ে সুনির্দিষ্ট প্রতিষেধকের বিকল্প দেখছেন না স্বাস্থ্যবিদরা। নতুন ধরনের সংক্রমণ রোধে নতুন প্রতিষেধক পেতে 5 থেকে 10 বছর সময় লেগে যায়। এবার সে সময় নেই, ফলে
ফলে ভাইরাসের জিনোম সিকোয়েন্স ব্যবহার করে সংক্ষিপ্ততম সময়ে ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। সব ঠিকঠাক এগোলে আগামী বছরের শুরুতেই ৩০ কোটি ডোজ উৎপাদন সম্ভব বলে আশা করছি। ১৩০টির বেশি ভ্যাকসিন গবেষণাধীন, কয়েকটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, ফলও সন্তোষজনক। কিন্তু বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় হাতে থাকা চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু বন্টনই সম্ভব হয়নি, যার পরিণতি পর্যাপ্ত সুরক্ষা না পেয়ে ফ্রন্টলাইনারদের মৃত্যু। সেখানে ২০২১ সালের মধ্যে সম্পূর্ণ নতুন একটা ভ্যাকসিনের পর্যাপ্ত উৎপাদন কতটা সম্ভব তা বিশাল সংশয়ের ব্যাপার। প্রতিষেধক নিয়ে সংশয় থাকলেও প্রথমবার কোভিড-19-এর সুনির্দিষ্ট ওষুধ নিয়ে আশা জাগানিয়া খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশের সমন্বিত প্রচেষ্টায় করোনাজনিত রোগের বিভিন্ন পর্যায়ে একাধিক ওষুধ নিয়ে পরীক্ষা চলছে। ৩৯টি দেশের প্রায় ৫,৫০০ রোগীকে এসব ওষুধ দেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে ভালো কোনো খবর আশা করছি আমরা। ডব্লিউএইচওর মতে দ্বিতীয় দফার সংক্রমণ বা সেকেন্ড ওয়েভ পরের চিন্তা। প্রথম দফার মহামারী নিয়ন্ত্রণ নিয়েই আপাতত সচেষ্ট থাকা দরকার বিশ্ব নেতাদের। নুসহাত কামাল, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি রাবিয়া স্মৃতি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে আপনাদের সাথে ফিরবেন সহকর্মী আকলাক মুস্তাফা। তবে যাবার আগে আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন।